আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। তো আজকে হচ্ছে চতুর্থ চ্যাপ্টারের 2 নম্বর পর্ব। তো ইতিমধ্যে আমরা যে 1 নম্বর পর্বে যেটি করছিলাম, তো সেটা আশা করি আপনারা সবাই বাসায় হোমওয়ার্ক করেছেন, তো এটাই কোনো প্রবলেম নাই। তো আজকে যেটা করব সেটা দেখতেই পারছেন, একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো এখান থেকে একটা পরীক্ষা আসতে পারে। তো এই চ্যাপ্টারে আর একটা এক্সাম্পল করাবো, এক্সাম্পল 1। তো এটি হচ্ছে পড়াবো 2-3 নম্বর পর্বে আশা করি। তো 3 নম্বর পর্বে আর একটা ক্লাস করি, অর্থাৎ চতুর্থ পর্বে অনলি 3টা ক্লাস করাবো। অর্থাৎ চতুর্থ পর্বে পর্ব হবে 3টা করে আমাদের চতুর্থ পর্বটা কমপ্লিট হবে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে বলছে এখানে 4.5 আর্টিকেলের কোশ্চেনটা হচ্ছে বর্ণনা সহ কেলভিনের ন্যূনতম শক্তি উপপাদ্যের প্রমাণ দাও। তো আমি এখানে ইতিমধ্যে লিখছি যে একটি বর্ণনাটা কি, এটা অবশ্যই সবার মুখস্থ থাকতে হবে। একটি সরল সংযুক্ত অঞ্চলের অন্তর্গত অঘূর্ণায়মান গতির গতিশক্তি একটি তরলের গতিশক্তি। এটা একই কথা বলছে, একটি সরল সংযুক্ত অঞ্চলের অন্তর্গত অঘূর্ণায়মান গতির গতিশক্তি একটি তরলের গতিশক্তি। ঠিক আছে, অর্থাৎ তরলের গতিশক্তিকে একটা সরল সংযুক্ত অঞ্চলের গতিশক্তির সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ সেটা সমান। তারপর বলছে সীমানায় একই অবিলম্ব বেগ বিশিষ্ট অন্যান্য গতিশক্তি অপেক্ষা কম থাকবে। তো এটা মুখস্থ করে রাখতে হবে সবাই। এখন আমরা প্রমাণ দিয়ে যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা লিখতে পারি, মনে করি প্রকৃত অঘূর্ণায়মান গতির গতিশক্তি, মনে করি প্রকৃত গতিশক্তি T1, বেগ Q1 ও বেগ বিভব ফাইলে আমরা এখানে লিখতে পারি গতিশক্তি Q1 সমান মাইনাস ম্যাগনিফাই। তো এটা অবশ্যই সবাই মনে রাখতে হবে, এটা 1 নম্বর সমীকরণ। এটা সবার মনে রাখতে হবে। তো এরপরে আমরা লিখতে পারি আবার এখানে দেখেন বলছে, তো আবার সীমানায় একই অবিলম্ব বেগ বিশিষ্ট অন্যান্য গতির গতিশক্তি, অর্থাৎ গতিশক্তি 2টা, একটা হচ্ছে সরল সংযুক্ত অঞ্চলের অন্তর্গত অঘূর্ণায়মান গতির গতিশক্তি, আরটা হচ্ছে একই সীমানায় একই অবিলম্ব বেগ বিশিষ্ট অন্যান্য গতির গতিশক্তি, অর্থাৎ গতিশক্তি 2টা হবে। তার জন্য একটা T1 একটা T2। এবার এটা আমরা যেটা করছি এটা হচ্ছে সীমানায় বিশিষ্ট অন্যান্য গতিশক্তি T2, বেগ হবে, এটা কিন্তু প্রবাহীর বেগ Q2, এবং এটা যেহেতু সীমানার ক্ষেত্রে সেহেতু এখানে একটা সীমানাতল S থাকবে। তো এখন এই যে উপর এই একটা মনে করি এখানে লিখতে পারি, আবার মনে করি। এখন এই 2টা ক্ষেত্রকে আমরা একটা সমীকরণ পাবো, সেটা কি উপরিক্ত যে দুটি ক্ষেত্রের জন্য আমরা একটা অবিচ্ছিন্নতার সমীকরণ পাবো।
অবিচ্ছিন্নতার সমীকরণ। তো সেটা কি, সেটা হচ্ছে দেখেন আমরা এরকম পাইছিলাম যে আমরা তো আগেই করছি যে দুইটা বেগ থাকলে একটা ন্যাবলা ইনটু Q1 একটা ন্যাবলা ইনটু Q2। তো সেটা আমরা লিখতে পারি ন্যাবলা ইনটু Q1 ইকুয়াল 0 এই একটা, আর একটা হচ্ছে এখানে ন্যাবলা Q2 ইকুয়াল 0 এটা। তো এটা আমরা এখানে 2 নম্বর সমীকরণ দিতে পারি। তো প্রবাহী কণার বেগ এখানে আপনার আমরা আগে যে ক্লাসগুলো করে আসছি, যদি এটা বুঝতে অসুবিধা হয় তো সেই ক্লাসটা অবশ্যই করে আসবেন। এটা মেবি হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম দিকে। তো এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আসলে এখানে বোঝার তেমন কিছু নেই, এখানে শুধু আমি ক্যালকুলেশনটা করাই দিব। তো তার আগে আমি যে ফর্মালিটিগুলো আছে সেগুলাই করতেছি। তো এখানে আমি একটা চিত্র দেখাবো, সেটা ওই যে আমি আগে যে বলতেছি যে সীমানা তলের ক্ষেত্রে যে আমরা অবিচ্ছিন্নতা সমীকরণ করছিলাম যে ইয়েটা উপপাদ্যটা, ঠিক সেখান থেকে আমরা এখন করতে পারি। মানে এখন দেখেন আমি একটা জিনিস চিত্র দেখাই। আমি একটা বক্ররেখা অঙ্কন করেছি। তো এইখানে আছে এইটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এবং এই মাঝখানে যে অভিলম্ব রেখাটা আছে এটা হচ্ছে এই দুইটার অভিলম্ব n, আর এখানে যেটা আছে এটা Q1 মাইনাস Q2। তো আমরা এখানে যেটা এবার করতে পারি এই দুইটা থেকে এই দুইটার মান আছে Q1 ইন্টু n, Q2 ইন্টু n। আমরা এটা কিন্তু আসলে যে সীমানা তলের ক্ষেত্রে অবিচ্ছিন্নতা সমীকরণ সেখানে করে আসছে, এজন্য বেশি ব্যাখ্যা করব না। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি n ইন্টু Q1, n ইন্টু Q1 লিখতে পারি। এবং কারণ দেখেন এই যে এইটা হচ্ছে n ইন্টু Q1 আর এইটা হচ্ছে সমান, কিন্তু এই দুইটা কিন্তু সমান। তো সেইটাই আমরা এখানে লিখছি। তো এখান থেকে আমরা করতে পারি, আমরা যেহেতু এখানে আগে Q2 টা করতে হবে, যেহেতু আমরা এভাবে করতে পারি n ইন্টু Q2 ইকুয়াল মাইনাস n ইন্টু Q1 সমান সমান আগে এইটা তারপরে বিয়োগ করবে এটা। তো এখানে n কমন নিলে এটাই থাক, আমরা এটাকে আমরা একটা সমীকরণ ধরতে পারি, 3 নম্বর সমীকরণ। তো এটাকে আমরা মুছে দিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা এই যে একটা T2 পেয়েছি আর একটা T1 পেয়েছি। তো আমি এটা Q2 মাইনাস Q1 কেন করব? অনেকের প্রশ্ন হতে পারে যে আমি এটা এভাবে করতে পারতাম Q1 মাইনাস n ইন্টু Q2 সমান 0, n ইন্টু Q1 মাইনাস Q2। তো আসলে এটা আমি করব না, কারণ হচ্ছে আমরা সবসময় জানি যে দেখেন দুইটা সমীকরণ যখন আমরা বিয়োগ করি তখন 1 আর 2 যদি সমীকরণ থাকে তাহলে 2 থেকে আমরা 1 বিয়োগ করি। কিন্তু তো এটা কেন আমি Q2 টা আগে রাখছি সেটা আমি আপনাদের দেখাবো। এখন আমরা প্রশ্ন মতে যেটা করতে পারি সেটা হচ্ছে এই T1 এর ক্ষেত্রে আমরা একটা সমীকরণ বের করব এবং T2 এর ক্ষেত্রে একটা সমীকরণ আমরা বের করব। সেটা কি, এখানে T1 সমান করতে পারি হাফ, এখানে রো এটা হচ্ছে v। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা Q1 স্কয়ার dv এই একটা, এবং একইভাবে T2 এর ক্ষেত্রে হবে হাফ v Q2 স্কয়ার dv, এইটা করতে পারি। রোটা হবে
এটা। তো একইভাবে এখন আমরা যেটা করব, এই দুইটা সমীকরণ আমরা T2 বিয়োগ T1 করব। T2 বিয়োগ T1, তো T2 তে কি আছে, হাফ মাইনাস রো এটা। তো আমি এই জন্য দেখেন এখানে T2 বিয়োগ 2টা আমি এই জন্য আগে রাখছি এখানে। তো এখন এটা করতে পারি, এখান থেকে হাফ রোটা আমরা কমন নিতে পারি, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ভিটা। এবার এখানে কি থাকে, Q2 আর Q এই যে মাইনাস Q2 স্কয়ার এ মাইনাস এই Q1 স্কয়ার, এটা ব্র্যাকেট দিয়ে আমরা এইভাবে এটা কমন নিয়ে ঠিক এইভাবে করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে মুছে দিই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হাফ রো ভি, এইটাকে দেখেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমাদের এখন যে মানগুলো আছে সেই হিসাবে আমরা দেখেন আগে যে সমীকরণটা লিখছিলাম সেটা হচ্ছে, আমি মুছে দিয়েছি যে 2 3 1 সমীকরণ আমরা দিছিলাম। তো ওই সমীকরণে প্রমাণ করার জন্য এটাকে আমরা কোন সূত্রে ভাঙাবো, বই হয় দুইটা লাইন কম দেওয়া আছে, তো এই দুইটা লাইন বুঝতে পারলে বাকি ক্যালকুলেশন আপনারা নিজেরাই করতে পারবেন। তো দেখেন এখানে যদি আমি এটাকে এ ধরি, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তো একটা জিনিস দেখেন, Q2 স্কয়ার আছে এবং এখানে এই দুইটা জিনিস এখানে নাই। তো আমরা যদি মাইনাস 2 Q2 Q1 এটা যদি প্লাস করে দিই Q2 Q1, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, কিন্তু এখানে মাইনাস Q1 স্কয়ার আছে, এখানে আছে প্লাস। তো আমরা মাইনাস 2 Q1 স্কয়ার করলে মাইনাস Q1 স্কয়ার হয়ে যাচ্ছে। তো এটা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এই ডিভিটা দিতে পারি। তো এখন যেটা সেটা হচ্ছে এই অংশটার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস, তো এটা থেকে কমন নিব আমরা 2 প্লাস 2 কমন নিতে পারি, Q1 দুই জায়গায় আছে, Q1 নিতে পারি, তাহলে Q2 মাইনাস এই Q1 থাকে। তো এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, দিয়ে এখানে ডিভি দিতে পারি। তো আমরা এটা এখানে করলাম। তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা এই যে দেখেন এখানে আমরা 1 নম্বর সমীকরণ লিখছিলাম Q1 ইকুয়াল মাইনাস ন্যাবলা ফাই লিখছিলাম। দেখেন এটা 1 নম্বর সমীকরণ দিছিলাম খাতায় যারা তুলে নিছেন। তো তার জন্য আমি এই অংশটাকে আমি প্রথমে নিয়ে আসব। এখন এই হাফটা সবার সাথে গুণ আছে, আমি এখানে গুণ করে দিই। এটা হাফ রো ভি Q2 মাইনাস Q1 স্কয়ার ডিভি, এই প্লাসে প্লাসে প্লাস হাফ রো 2Q1 ইন্টু Q2 মাইনাস Q1 এই ডিভি। তো আমি আলাদা করে দিছি, এবার এটাকে আমি প্রথমে নিয়ে আসবো। প্রথমে না এনেও করা যাবে, Q1 dv প্লাস এটা হচ্ছে রো, এটা নিয়ে আসলাম। তো একটা জিনিস এখানে দেখেন এই 2 কিন্তু কেটে যাচ্ছে, এক ভাগ এটা কনস্ট্যান্ট, এটা বাইরে আসলে 2 কেটে যাবে। তো এখানে কি থাকে, এই রো এই Q1 সমান সমান আমরা কত পাচ্ছিলাম, মাইনাস ন্যাবলা ফাই Q2 মাইনাস Q1
ডিভি প্লাস হাফ রো ভি Q2 মাইনাস Q1 তার হোল স্কয়ার ডিভি। তো আমরা কিন্তু এটা পাচ্ছি। তো এটাকে আমরা এই মাইনাসটা বাইরে নিয়ে আসলে আমরা লিখতে পারি রো, এইভাবে রো ভি লিখতে পারি। তারপর থাকছে নেবলা 5 ইনটু Q2 মাইনাস Q1 ডিভি প্লাস Q2 মাইনাস Q1 তার হোল স্কয়ার ডিভি। বাম সাইডে কিন্তু T2 মাইনাস T1 থেকে যাচ্ছে। তো এখন একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এখানে যে মানটা বসাইছিলাম এটা কিন্তু লিখে দিবেন পাশে, যে 1 নং হতে আমি লিখে দিলাম, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। এটাকে আমি এখানে T2 মাইনাস T1 দিলাম, এটাকে আমি একটা সমীকরণ দিচ্ছি, 4 নম্বর সমীকরণ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই অংশটা পরে করব, আমরা এই অংশটার মান বের করব। এইটা দেখেন এর সাথে কিন্তু কোনো ন্যাবলা নাই, এর সাথে ন্যাবলা আছে। ন্যাবলা মানে কি? ডেল বাই ডেল এক্স, মানে ডেল বাই ডেল এক্স বা ডেল ওয়াই বা ডেল জেড, সে যাই হোক, এটা হচ্ছে অন্তরীকরণ করতে হবে। মানে এখানে তো বোঝাচ্ছে না যে এক্স এর সাপেক্ষে নাকি ওয়াই এর সাপেক্ষে নাকি জেড এর সাপেক্ষে। আমরা এখন লিখতে পারি, আমরা এই মানটা এখন লিখব, মানে এই দিয়ে এইটুকু ডিভিটা না, মানে এই অংশটুকুর মান আমরা বের করব এখন। Q2 মাইনাস এইটা। তো কিভাবে দেখেন, এইটাকে যদি আমি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে কি সূত্র হচ্ছে? ইউ ইন্টু ddx of v plus v into ddx of u। এখানে যদি 5 রেখে দিই, ন্যাবলাটা গুণ করি, ন্যাবলা Q2 মাইনাস ন্যাবলা Q1 প্লাস Q2 মাইনাস Q1 ন্যাবলা 5। তো এইটা একটা জিনিস দেখেন, 2 নম্বর সমীকরণে আমরা কি পাইছিলাম? ন্যাবলা ইনটু Q1 ইকুয়াল 0, ন্যাবলা ইনটু Q2 সমান সমান 0, তাই তো? তো আমরা এখানে দেখেন, এই যে এখানে 5, এই ন্যাবলা Q2 এর মানও 0, 5 এর ন্যাবলা Q1 এর মানও 0, প্লাস Q2 মাইনাস Q1। তো আমরা এখানে লিখতে পারি 1 নং হতে লিখে দিলাম, তো এটা সরি এখানে 2 নং হতে। তো এটা শূন্য হয়ে যাচ্ছে, অনলি এইটা থাকে। তো এইটা হচ্ছে, এইটার মান হচ্ছে এইটা। তো দেখেন খুবই সিম্পল, আমি যদি এইটা এখানে লিখি, তো দেখেন এটা জাস্ট উল্টা, ন্যাবলা ফাইটা আগে ছিল, এটা পরে ছিল, এটা পরে, এটা প্রথমে আছে, ন্যাবলা ফাইটা পরে চলে গেছে। তো এখন আমরা লিখতে পারি এটা, এই পুরো অংশটা আমরা এখন লিখব, এই প্রথম অংশটা আমরা লিখব। তো এখানে লিখতে পারি আমরা এইটার মান হচ্ছে এটা, এখানে ডিভি। এখন যেটা করব আমরা,
তো এখন একটা জিনিস দেখেন, আমরা এই যে q ইনটু এই q2 মাইনাস q1 এরকম একটা সমীকরণ লিখছিলাম, n ইনটু q2 মাইনাস q1 ইকুয়াল 0। সেটা কত নম্বর সমীকরণ ছিল? এটা ছিল হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো আমাদের এখানে q2 মাইনাস q1 আছে, শুধু n টা মিসিং আছে। তো আমরা যদি এখন এভাবে এখানে করি, সেটা হচ্ছে এটা ছিল কিন্তু সীমানা তলের ক্ষেত্রে, এটা সীমানা তল, এবং সীমানা তল ছিল মনে করেন s। তো আমরা এখন যখন ইন্টিগ্রেশন করব, ভিটা s এ রূপান্তরিত হবে, এবং এখানে যখন n দিব তখন ওইটা ওই হয়ে যাচ্ছে s হয়ে যাচ্ছে এরকম। তো তখন এই যে ডেল ন্যাবলা ফাই, এটা অনলি ফাই হয়ে যাবে ইন্টিগ্রেশন করলে, আর এটা হচ্ছে ds হয়ে যাচ্ছে, কারণ ভিটা যখন s হচ্ছে তখন এই dv v জায়গায় ds হবে। তো এটা আমরা আরেকটা সূত্র এখানে সাইডে লিখতে পারি, গাউসের সূত্র অনুসারে। এটা লেখার দরকার নেই, আমি তো জাস্ট মনে করে দিলাম। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে, আমি এখান থেকে যা আছে তাই থাকবে, nq2 একবারে যদি আমি বলি এই অংশটার মান আমরা 0 লিখছিলাম না, তো 0 ইন্টু 5 ds সমান সমান কি? তাহলে এইটা কার মান? এটা হচ্ছে v ন্যাবলা ফাই q2 মাইনাস q1 dv এর মান। তো এটা আমরা এবার দিব 5 নম্বর সমীকরণ। আমাদের আর অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে উপর থেকে আমরা মুছে দিতে পারি। আমাদের মূল সমীকরণ কিন্তু 4 নম্বর ছিল, তো আমরা এখন লিখতে পারি 5 নংকে ব্যবহার করে, মানে 5 নংয়ের মান লাগবে আমাদের, 5 নং ব্যবহার করে 4 নং সমীকরণ হতে পাই। তো 4 নম্বর সমীকরণ আমাদের কি ছিল? t2 মাইনাস t1। তো আমাদের এখানে দেখেন এই যে এই অংশটা আমি যদি পুরোটা লিখি, এখানে মাইনাস রো ডেল ভি প্লাস হাফ q2 মাইনাস, আমি এটা লিখলাম। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন, তো এই যে এই অংশটার মান, এই যে এই অংশটা, এইখানে এই অংশ না এটা, তো এটার মান কত হচ্ছে? 0 না? তো এই অংশটার মান যদি আমরা কত লিখতে পারি? এখানে 0 লিখতে পারি, প্লাস এই যে হাফ এইটা। তো এখন আমরা এই পুরোটা মুছে দিব, তাহলে এই অংশটা তো 0 হয়ে যাচ্ছে, থাকে হচ্ছে অনলি হাফ এটা থাকে। তো এখন এটাকে আমরা দিতে পারি, তো এখন একটা সমীকরণ দিয়ে দেখেন 6 নম্বর দিলাম। তো এইটা কিন্তু আমাদের 0 হচ্ছে না। তো আমরা দেখেন এখানে বলছে যে কি বল, কেলভিন ন্যূনতম শক্তি, ন্যূনতম মানে কি? কমপক্ষে, অর্থাৎ কমপক্ষে যখন আসবে লেস দ্যান গ্রেটার দ্যান কথাটা চলে আসবে। তো আমরা এখানে লিখতে পারি 6 নম্বরের 6 নং সমীকরণের, এটা কত ছিল? ডান পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। ডান 6 নম্বর সমীকরণের ডান পক্ষ অঋণাত্মক, তাই তো? তো অঋণাত্মক মানে ঋণাত্মক না, তার মানে ধনাত্মক লিখতে পারি আমরা, বা সরি ঋণাত্মক। ওকে, অঋণাত্মক। তাহলে এটাকে কি লিখে যাই? অর্থাৎ এটা কিন্তু
শূন্য হবে না। তো আমরা এখন এটা লিখতে পারি এখানে এইভাবে t2 মাইনাস t1 এইখানে সমান সমান শূন্য কিন্তু না, তার মানে অবশ্যই এটা বড় হতে পারে আবার সমানও হতে পারে। যেহেতু এখানে দেখেন সমান আছে, তার মানে অবশ্যই আমি যদি এখানে প্রথমে সমান দিই তাহলে আমাদের এখানে কিন্তু সমান হয়ে যাচ্ছে, শূন্য হচ্ছে না এটা। তো আমাদের এখানে কি করতে হবে, আমি এখানে একটা এই লেস দ্যান দিয়ে দিলাম। তো নিয়মটা হচ্ছে এরকম। এখন যেহেতু এটাকে আমরা করতে পারি t2 এই t1টাকে আমি এর পাশে নিয়ে চলে আসলাম। তো এখানে আমি যেটা বললাম যে সমান হতে পারে, সমান হবে কখন, সমান হতে পারে যখন বেগ শূন্য হবে এটা। তো আজকে এই যে কোনটা 4 নম্বর যে চ্যাপ্টারের 2 নম্বর পর্বটা করলাম, তো আজকে এই পর্যন্তই ছিল। তো আমি জাস্ট এই ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে দিলাম, এই ছাড়া আর তেমন কিছুই না। তো আশা করি এখানে বুঝতে কোনো সমস্যা নেই। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, বারবার যেটা বলি। এবং পরবর্তী ক্লাস টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ থাকলো। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।